আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় প্রাণহানির ঘটনায় আজ সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। এছাড়া সহিংসতায় আরও ৩ জনের মৃত্যুর তথ্য পাবার কথা মন্ত্রিসভাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে ১৫০ জনের মৃত্যুর তথ্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোকন উদ্দিনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতার বিষয়ে আলোচনা হয়। কথা বলেন একাধিক মন্ত্রী। পরে সহিংসতায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করে মঙ্গলবার দেশ জুড়ে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনা যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া প্রতিবেদনে আরও ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়ার কথা জানিয়েছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটাবিরোধী আন্দোলনের নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় ১৪৭ বলেছিলেন, আজকে বোধহয় আরও ৩টি যোগ হয়েছে ১৫০ উনি বলেছেন। এছাড়া এ বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়ন করার সিদ্ধান্ত মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানান মাহবুব হোসেন। এই সময়ে ৬০টি সিদ্ধান্ত গৃহীত হলেও ৩৯টির বাস্তবায়ন হয়েছে এবং সংসদে 4টি আইন পাশ হয়েছে বলে জানান তিনি। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে সর্বসম্মতিক্রমে একমত হয়েছে ১৪ দল, আর তা কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জোট নেতারা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এবং জোট নেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিএনপি জামাতকে জঙ্গিবাদী দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য। একই স্থানে অন্য এক সভায় প্রধানমন্ত্রী বলেছেন, বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হয়েছে। আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। সেই ৭৫ সালের পর থেকে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত ছাত্রলীগ নেত্রীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট, সন্ত্রাস এবং নৈরাজ্য কমেছে, অথচ দেশকে ধ্বংস করতে আন্দোলনের নামে সহিংসতা চালানো হয়েছে। আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। পরে একই স্থানে 14 দলের নেতাদের নিয়ে সভা করেন জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, সম্প্রতি কোটা আন্দোলনের নামে যে সহিংসতার নৈরাজ্য হয়েছে তার সবই ছিল উদ্দেশ্য প্রণোদিত। সেই সাথে সরকার প্রধান বলেন, জনগণের সেবা, বিশেষ করে মানুষের জীবনমানের উন্নয়নের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আজকে যেখানে যাবে বাংলাদেশ শুনলে একটা সমীকরণ এবং মর্যাদার সাথে থাকে, কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। এদের মধ্যে যদি এতটুকু দেশপ্রেম থাকতো, এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এতটা করতো না। আন্দোলনের ফসলটা হলো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে দেওয়া, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলি পূরণ করে তাদের যে একটা উন্নত জীবন দিতাম সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাই তো করা হলো। কারণ এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো
ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। বৈঠক শেষে গণভবন গেটে ব্রিফিংয়ে সভার সিদ্ধান্তের কথা জানান 14 দলের নেতারা। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবেন। একই সঙ্গে জোট নেতারা জানান 14 দল আশা প্রকাশ করে নিরাপরাধ কোনো শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশ এবং কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি শেষ। আজ আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত। সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত বেঞ্চ রিটের শুনানি হয়। রিপোর্ট করছেন হাসান জাভেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে শুক্রবার হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। সরকারের পক্ষ থেকে বলা হয় তাদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়েছি। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দিয়েছে। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকার লিপি 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন। রিটের শুনানিতে তারা সমন্বয়ক এবং আন্দোলনের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন। আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। মোবাইলটা চেক করেন, রাস্তাঘাটেও এটা করেন, কোন আইনের বলে করেন, কোন অধিকার বলে করেন। মোবাইল চেক করার রাইট তো কারো নাই। ইট ইজ অ্যাবসলিউটলি পার্সোনাল অ্যাফেয়ার্স। ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? তারা যদি ওখানে স্বেচ্ছায় যায়, তাদেরকে যদি আটক না রাখা হচ্ছে, তাহলে কেন কারোর সাথে তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না, তাদেরকে কারোর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, আর তারা নিজেদের মতো কেন এই মুহূর্তে চলাফেরা করতে পারছে না? রাষ্ট্রপক্ষ বলছে রিটটি তারা করতে পারেন না, সমন্বয়কদের পরিবারের কেউ করতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নিচ্ছে। আমরা কোর্টকে বলেছি যারা এই রিট পিটিশন ফাইল করেছে তারা কি কোনো গ্যারান্টি দিতে পারবে বাংলাদেশে আর কোনো বিটিভি ভবনের মতো কোনো অ্যাটাক হবে না, সেতু ভবনে অ্যাটাক হবে না, মেট্রো রেলে অ্যাটাক হবে না। সুতরাং এই ধরনের ভেগ প্রেয়ার রিট পিটিশন ইজ নট মেনটেনেবল। এদিকে দ্রুত সময়ের মধ্যে 6 জন সমন্বয়ককে পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ প্রধান হারুন রশিদ। সোমবার দুপুরে 6 সমন্বয়ক প্রসঙ্গে সাংবাদিকদের কাছে জানতে চাইলে একথা জানান তিনি। এ সময় গোয়েন্দা হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়কের সাথে দেখা করেছে তাদের পরিবার। সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে, তারা এখনো পর্যন্ত সুস্থ আছে। আমি আপনাদের গতকাল বলছিলাম যে আজকেও কিন্তু তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে। আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সাথে দেখা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সোমবার সন্ধ্যায় রাজধানী মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন। আমি অনুমতি চেয়েছিলাম, কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই, কিন্তু যদি সেফ কাস্টডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম। তো প্রতি উত্তরে আমাকে জানানো হয়েছে দেখা করতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আমার দেখা করতে হবে। ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্পদ, এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব, কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি, একটি প্রাণও কি আমরা ফেরত পাবো?
কোটা সংস্কার আন্দোলন সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে এই মন্তব্য করে তিনি অভিযোগ করেন, আন্দোলন দমন করতে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সরকারের দেওয়া তথ্যে হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা গোপন করা হয়েছে বলে অভিযোগ করে সঠিক তালিকা প্রকাশের দাবিও জানান বিএনপি মহাসচিব। যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেছেন, সরকারের নির্দেশে ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে। অনেক লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। মিথ্যাচার করে প্রকৃত সত্যকে আড়াল করা যাবে না মন্তব্য করে সব ঘটনার দায় নিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এছাড়া ব্লক রেড দিয়ে শিক্ষার্থী এবং বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে তিনি এর নিন্দা জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা কোমলমতি শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে বর্তমান সরকারকে নিশানা করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার গণমাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে তিনি এমন অভিযোগ করেন। কাদের বলেছেন, যে কোনো আন্দোলন দেখলেই বিএনপি সেখানে অনুপ্রবেশ করে সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে উন্মত্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে এবং তাদের সকল দাবি পূরণ করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, মির্জা ফখরুল তারপরও কেন সরকারের পদত্যাগ দাবি করছেন। বর্তমান সরকার ইতিহাসে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসবে বলেও জানান তিনি। জনগণের শান্তি শৃঙ্খলা এবং রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় সরকারের সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে বলেও উল্লেখ করেন কাদের। গণগ্রেফতারের মাধ্যমে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ সহ আটক শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আর নিরাপরাধ শিক্ষার্থীদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, চিরুনি অভিযানে অনেক শিক্ষার্থী হয়রানির শিকার হচ্ছেন, কেউ কেউ আতঙ্কে রাত কাটাচ্ছেন। এই অবস্থায় কোনো নিরাপরাধ শিক্ষার্থীকে হয়রানি না করতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতিপক্ষ ভাবছে, যেটা জাতির জন্য খুবই লজ্জাজনক। শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে ঘিরে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে এই ঘটনায় জুলাই হত্যাকাণ্ড নামে ডাকারও আহ্বান জানান শিক্ষকরা। 1969 সালে অধ্যাপক শামসুজ্জোহা ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হয়েছিলেন। আমরা এখানে যারা জমায়েত হয়েছি, আমরা শহীদ শামসুজ্জোহার উত্তরসূরি। আর আমাদের যে সন্তানরা, যে ছাত্ররা যে অধিকারের জন্য, যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, লড়াই করছে, তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি। এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে, এবং আমাদের করণীয় কি সেটাও ইতিহাস আমাদের উপর সেই দায়িত্ব চাপিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শত শত শিক্ষার্থী এবং সাধারণ নাগরিক হত্যার অভিযোগ তুলে এই ঘটনার বিচার দাবি করেছেন দেশের 74 জন বিশিষ্ট নাগরিক। তারা বলেছেন, প্রতিটি ঘটনার তদন্ত হতে হবে। জাতিসংঘের উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে এই ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেন তারা। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানান বিক্ষুব্ধ নাগরিকরা। সাম্প্রতিক এই সহিংস ঘটনায় গত 100 বছর ইতিহাসে বাংলাদেশে তো দূরের কথা, এই উপমহাদেশেও বিরল বলে উল্লেখ করেছেন তারা। বিবৃতিদাতারা বলেছেন, বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য জাতিসংঘের লঘু সম্বোধিত সাজোয়া যান রাস্তায় নামিয়ে কারফিউ জারি, হেলিকপ্টার থেকে গুলি এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করা দেশের ইতিহাসে নজিরবিহীন। হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা, আন্দোলনের সমন্বয়কদের বাসা থেকে তুলে শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। সুলতানা কামাল, ডক্টর হামিদা হোসেন, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর শাহদিন মালিক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ 74 জন নাগরিক এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। বিদেশি পণ্য খালাসে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সিএনএফ নাকি এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডাররা কাজ করবে, এ সমস্যার সমাধান হয়নি। মৌখিক আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করা হলেও পণ্য খালাসে জট বেড়েছে বন্দরে। পণ্য খালাসে অতিরিক্ত অর্থ, সময় লাগা সহ নানান অভিযোগের ভিত্তি নেই বলে মনে করেন সিএনএফ মালিক সমিতি। তবে এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের দাবি, পণ্যের আধুনিক এবং দ্রুত সরবরাহ নিশ্চিতে তাদের বিকল্প নেই। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন থেকে সিএনএফ এজেন্টরা 30 কেজি পর্যন্ত বিদেশি পণ্য কাস্টম হাউস থেকে নির্ধারিত নিয়মে খালাস করে গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে। নতুন বিধিমালা অনুযায়ী এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের পণ্য খালাসে দায়িত্ব দেয়ায় কর্মবিরতিতে যায় সিএনএফ এজেন্টরা।
ফলে কয়েকদিন কাজ বন্ধ ছিল বিমানবন্দরে। একই দাবিতে সারা দেশের অনেক কাস্টম হাউসে এখনও আন্দোলন চলছে। তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় নেয়া, নির্ধারিত টাকা থেকে বেশি দাবি করা সহ বেশ কিছু অভিযোগ আছে গ্রাহকদের থেকে। এটা যদি কুরিয়ার সার্ভিস নিজেই করতে পারে তাহলে সিএনএফকে ইনভলভ করে সেখানে এক্সট্রা একটা খরচ কেন লাগাবে এবং সময় কেন লাগাবে, এটার কোনো যৌক্তিকতা নেই। এবং এই তাদের যে আন্দোলন, আমি জানি না তাদের অন্য কোনো বক্তব্য আছে কিনা। যদি এইটাই দাবি হয়ে থাকে তাহলে এটা অযৌক্তিক দাবি তাদের। তবে সিএনএফ মালিক সমিতির সভাপতি বলেন, দ্রুত সময়ে মালামাল দিতে না পারার বিষয়টি কাস্টম হাউসের সমস্যা। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে আমলে না নিয়ে পণ্য চালান, দ্রুত খালাসকরণ বিধিমালা 2024-এর আলোকে এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডারদের দায়িত্ব দেয়া মেনে নেবেন না তারা। এক্সপ্রেস পদ্ধতি যদি চালু করেন, এই যে 66 বছরের এই কমিউনিটি যারা ডেভেলপ করলো তাদেরকে তো সাথে নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে হঠাৎ করে অন্য কয়েকজনের হাতে টোটাল সিস্টেমটাকে কুক্ষিগত করতে দিয়ে দিবেন, এটা তো কোনো অবস্থাতেই আমি মনে করি সমীচীন না। অন্যদিকে আন্তর্জাতিক এয়ার এক্সপ্রেস সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, সিএনএফ বর্তমানে যেভাবে কাজ করছে তাতে স্মার্ট আধুনিক পণ্য খালাস হতে পারে না। যুগ যুগ করে সিএনএফ থাকবে এবং এই ব্যবসাটা কিন্তু আরও অনেক বেশি প্রসার হবে। হয়তো ওনারা ভাবছেন যে এখানে ওদের ব্যবসা কমে যাবে, এটা রুটটা পরিবর্তন হবে এবং একই প্রতিষ্ঠান বিভিন্ন ফরম্যাটে কাজ করতে পারে, তো সেটাও হতে পারে। আসলে স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের সাথে আসলে আমাদেরকে সবাইকে কোপ করে নিতে হবে, সেজন্য মার্চ করে নিলে তখন আমরা ভবিষ্যতে সেটার সাথে আমরা কাজ করতে পারি। সৃষ্ট জটিলতা নিয়ে 3 বার তৈরি পোশাক গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, কাস্টমস ও এনবিআর এর সঙ্গে বৈঠক হলেও এখনো সমাধান হয়নি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।